গত কয়েক মাস যাবত মাসের পর মাস বাংলাদেশের সাধারণ মানুষের দুর্বিষহ ছবি সামনে আসছে। আর এবার বাংলাদেশের সেনা দুভাগে ভাগ হয়ে গিয়েছে। বাংলাদেশে পাক লবির সেনা অফিসাররা কি এবার চিহ্নিত? পাকপন্থী অফিসারদের নজরবন্দি করা হয়েছে। ইতিমধ্যেই সেই খবর প্রকাশ্যে, সিএনএর হাতে চাঞ্চল্যকর তথ্য। পাক লবির বিগ প্ল্যান বানচাল করলেন বাংলাদেশের সেনা প্রধান। কোন কোন সেনা অফিসারকে গ্রেফতার করা হতে পারে বাংলাদেশে, সব তথ্য সিএনএর হাতে। ঢাকায় এবার সক্রিয় টিম ডোভাল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল ইতিমধ্যেই গোটা বিষয়ে পরিস্থিতি নজর রাখেন এবং এবার ঢাকায় সক্রিয় টিম ডোভাল। আগামী 31শে মার্চের মধ্যে, অর্থাৎ এই মাসের শেষ দিন, তার আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকরুজ্জামান। স্পেশাল অ্যাকশনে ওয়াকরুজ্জামান, অন্যদিকে টিম ডোভাল সক্রিয় হচ্ছে বাংলাদেশে ক্রমশ। বাংলাদেশের সেনা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে পাকপন্থী সেনাদের চিহ্নিত করে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বাংলাদেশের সেনা প্রধানের। ডোভালের অপারেশন আর অন্যদিকে বাংলাদেশের সেনার মধ্যে ওয়াকরুজ্জামানের অ্যাকশন, সব মিলিয়ে নজর থাকবে আমাদের। জিরো আওয়ারে আমরা এই মুহূর্তে বিস্তারিত জানবো সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। মার্চের 11 তারিখ, আজ 31 তারিখের দিকে নজর। সর্বশেষ সময় আগামী তিনটে সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছেন, রয়েছেন নিউজ রুম থেকে। সত্যজিৎ, দেখো অভিক, আমরা বেশ কয়েক মাস ধরে বলছি, ধারাবাহিকভাবে বলছি, এবং আমরা যে তথ্য দিচ্ছি তাতে একটা বিষয় পরিষ্কার, যে বাংলাদেশের যে সার্বিক অবস্থাটা আতঙ্কের চোরা স্রোত বা আতঙ্কের একটা পাহাড় সমান আতঙ্ক সেখানে তৈরি হয়েছে। কোনো অত্যুক্তি নয়, কোনো রকম বাড়িয়ে বলা নয়, কারণ আমরা যা বলছি তাই তো হচ্ছে। এবং কোনো 6কে 9 নয় বা 9কে 6 নয়, পুরো ঘটনাটা যেভাবে আমরা সামনে নিয়ে আসছি তাতে অনেকের হয়তো জ্বালা করছে, অনেকের হয়তো অস্বস্তি হচ্ছে, কিন্তু আমরা এটা করে যাব। এবং যে ছবি উঠে আসছে, যে ছবি আমরা তুলে ধরছি, আমরা যখন এই প্রোগ্রামে আছি, এই নিউজ রুম থেকে বলছি, আমি পিসিআরকে বলবো যে মাহফুজ আলম বাংলাদেশের এই মুহূর্তে উপদেষ্টা এবং মাস্টার মাইন্ড ইউনুসের ভাষায় তিনি কি বলছেন। কিছু আগে তিনি একটি সোশ্যাল সাইটে তিনি লিখেছেন যে দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে। সত্যি কি তাই? যুদ্ধ তো চলছে না বাংলাদেশে। মাহফুজ আলম, আমি বলবো স্ক্রিনে দেখিয়ে দিতে দর্শকদের জন্য যে মাহফুজ কি বলেছেন। আমি অন্য তথ্যে এবার আসি। অন্য তথ্য হলো একটা মারাত্মক বিস্ফোরক তথ্য, ভয়ঙ্কর তথ্য, যেটা আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে যা চলছে, বাংলাদেশ জুড়ে ক্ষমতাকে কেড়ে নেওয়ার যে একটা লড়াই শুরু হয়েছে এবং নির্দিষ্টভাবে সেনাবাহিনীর হাত থেকে মৌলবাদীরা ক্ষমতা কাড়ার জন্য সব রকম চেষ্টা করেছে, সেই তথ্য আমরা তুলে ধরছি। বিস্ফোরক তথ্য শুনলে চমকে উঠবেন, এবং যে তথ্য এর আগে এখনও পর্যন্ত সামনে আসেনি, সেটা হলো নির্দিষ্টভাবে আমরা বলার চেষ্টা করব যে 7ই মার্চ সেই দিন বাংলাদেশের যে ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকতে পারে। ওয়াকরুজ্জামান তিনি মধ্য আফ্রিকা থেকে তিনি ফিরছেন, এবং সেই সময় যে তথ্য ওয়াকরুজ্জামান আগে থেকে পেয়ে যান, কারণ সেনাবাহিনীর মধ্যে তার প্রচুর অফিসার রয়েছে, তার অনুগত অফিসার, তারা তাকে জানিয়ে দেন যে তাকে এয়ারপোর্টে নামলেই তাকে গ্রেপ্তার একদম নিশ্চিত। এবং তার আগে হঠাৎ করে গজিয়ে ওঠা তৌহিদি জনতা, এই তৌহিদি জনতার নাম এর আগে বাংলাদেশের মানুষ কেউই শোনেননি। এই তৌহিদি জনতার জন্ম দেওয়া হয়েছিল হিজবুত তাহরির ব্যানারে। এই তৌহিদি জনতার নামে ক্ষিপ্ত যে জঙ্গি গোষ্ঠী, তারা গিয়ে বঙ্গভবন আক্রমণ করে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে তারা অ্যাটাক করার প্রবণতা দেখাবে এবং চুপ্পুকে নিজেদের কনফিডেন্স নিয়ন্ত্রণে নেবে। এরপর এই যে 5ই আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটেছিল, অর্থাৎ সকল্ড গণহত্যার কথা বলা হয়, সেই সমস্ত দায় পুরোপুরি চাপিয়ে দেওয়া হবে সেনাপ্রধানের ঘাড়ে, এবং তাকে সেই অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার দায়ে তাকে গ্রেপ্তার করা হবে। এটা জানার পর সেনাপ্রধান তেজগাঁওতে নামলেন, এবং আমরা বলছি সেনাপ্রধান একটা ইন্টেলিজেন্স মাধ্যমে এই তথ্য জানতে পারেন যে তাকে গ্রেপ্তারের পুরো প্লট রেডি করে ফেলেছে এক ঝাঁক অফিসার যারা পাকিস্তানপন্থী। এবং তারা কারা, সেই অফিসারদের আমরা পরে বলছি। এবং সেনাপ্রধান এই তথ্য জানার পরেই আরও একটি বিষয় আমরা বলবো, যে বাংলাদেশে 4 মার্চ, অনেকে বলছেন, আমরা বলছি না, অনেকে বলছেন যে টিম ডোভাল নাকি সেখানে পৌঁছেছিল, 4জন অফিসার নাকি গেছিলেন। এবং 7ই মার্চ পর্যন্ত আমরা জানি, নাম বলছি না, গুলশানের একটি হোটেলে তারা ছিলেন, এবং তারা জানতে পারেন যে ওয়াকরুজ্জামান, যিনি গণতন্ত্রের কথা বলেন, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলেন, তাকে মৌলবাদীরা নিকেশ করবে। এবং টিম ডোভাল এই তথ্য জানার পরেই তারা সক্রিয় হন। আমরা নাম বলছি না, বিভিন্ন টেকনিক্যাল রিজনে 4জন অফিসার পৌঁছে যান, তারা গোটা বিষয়টা অপারেট করেন। এবং কোথায় সেনাপ্রধান নামবেন, কিভাবে নামবেন,
কোথায় থাকবেন, তাকে কোথায় রাখা হবে, এই সমস্তটা আগে থেকে একটা নির্দিষ্ট ঝোঁকে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক এবং বাংলাদেশের সেনাপ্রধানের যে নিজস্ব ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদের তথ্য অনুসারে গোটা বিষয়টা হয়। এরপরে সেনাপ্রধান একদম নির্বিঘ্নে নিরাপদে পৌঁছে যান। তারপর তিনি এখনও পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আসছে, বাংলাদেশের 12 জন যে পাকিস্তানপন্থী অফিসার তাদেরকে নজরবন্দি করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেই ছবি আমরা একে একে স্ক্রিনে আনব। কারা সেই বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী অফিসার, সেই ছবি আনা হবে, নজরবন্দি করা হয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। কারা সেই অফিসার? একটা বিষয় এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর পাকিস্তানের সঙ্গে নানা রকম বোঝাপড়া চুক্তি, পাক সামরিক শক্তিকে ব্যবহার করার চেষ্টা, প্রশিক্ষণ নেওয়া থেকে শুরু করে গোপনে বা প্রকাশ্যে হোক পাকে সেনার সঙ্গে বাংলাদেশের একটা একসঙ্গে যৌথ লড়াইয়ের ভাবনা যেন অন্য দেশের বিরুদ্ধে, এই গোটা পরিস্থিতিকে এই পাকপন্থী সেনাদের মদতেই হয়ে গিয়েছে ধারাবাহিকভাবে। সত্যজিৎ, একদমই তাই। আমি তোমায় যে কথা বলছিলাম অভিক, যে তথ্য মানুষ জানতে চাইছেন সেই তথ্য হলো যে পাকিস্তানপন্থী যে 12 জন অফিসারকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চিহ্নিত করেছেন, তাদেরকে গৃহবন্দী করা হয়েছে, নজরবন্দি করা হয়েছে। আমরা প্রথম স্ক্রিনে একে একে সে সমস্ত বন্দি অফিসারদের ছবি নিয়ে আসবো। প্রথম নাম বলবো SM কামরুল হাসান, লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। তিনি এই মুহূর্তে বাংলাদেশের ঢাকার সেনানিবাসে গৃহবন্দী রয়েছেন, নজরবন্দি রয়েছেন। তাকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর একটা বড় অংশ। আমরা বলবো যে অবসরপ্রাপ্ত অফিসার IKB, কোড নেম পুরো নাম ইকবাল করিম ভুইয়া, তাকে নজরবন্দি করা হয়েছে। অবসরপ্রাপ্ত IKB অর্থাৎ ইকবাল করিম ভুইয়ার নেতৃত্বেই গোটা বিষয়টা হচ্ছিল বলে একটা বড় অংশ মনে করছেন। তাকে নজরবন্দি করা হয়েছে এবং তার পাশাপাশি রয়েছে ISIর ভীষণ ঘনিষ্ঠ, পাকিস্তানে একাধিকবার গেছেন রিসেন্টলি, সেই যে কর্নেল অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আমরা স্ক্রিনে ছবি দেখাবো, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, তাকে নজরবন্দি করা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই মুহূর্তে QMG কোয়ার্টার মাস্টার জেনারেল অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান, তাকেও নজরবন্দি করা হয়েছে। এবং গোটা বিষয়টা এমন জায়গায় রাখা রয়েছে যাতে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন, গোটা বিষয়টা দেখছেন। এবং আর্মি কু বলে যেখানে হয়, যেখানে আর্মি কু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, সেই দুটো যে ক্যান্টনমেন্ট আছে সাভার এবং মিরপুর, এবং এই সাভার এবং মিরপুরে ইতিমধ্যেই যে নিয়ন্ত্রণ ছিল ফাইজুর রহমানের, সেখানে ইতিমধ্যে ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিয়েছেন যাতে কোনোভাবেই সেখানে আর্মি কু না হতে পারে। আবারও বলছি, সাভারের নিয়ন্ত্রণ ওয়াকারুজ্জামানের হাতে এসছে এবং মিরপুরের যে আর্মি আবাসন রয়েছে তার দায়িত্বে রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেখানে যে কোনোভাবেই অভ্যুত্থান না ঘটে সেই দায়িত্ব তিনি নিয়েছেন। এর পাশাপাশি যেদিনকে ফিরলেন 7ই মার্চ, সেদিনকেই রাত 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াকারুজ্জামান তার যারা অনুগামী সিনিয়র অফিসার আছেন তাদেরকে নিয়ে 2 ঘন্টার একটা কনফিডেন্সিয়াল মিটিং করেছিলেন। এবং সেই মিটিংয়ে যে তথ্য আমাদের কাছে আসছে যে ওয়াকারুজ্জামান যে পার্সোনাল নাম্বার ব্যবহার করেন সেটাও সুইচড অফ ছিল। এবং ওয়াকারুজ্জামান সেই মিটিংয়ের পরেই যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রথমটি হলো যে গাজীপুরে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, অনেকেই জানেন, সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে পাকিস্তানের যে রিসেন্ট ডিল হয়েছিল, চুক্তি হয়েছিল, অস্ত্র চুক্তি, সেটিকে তিনি স্থগিত করে দিয়েছেন। আবারও বলছি, গাজীপুরের সঙ্গে পাকিস্তানের যে অস্ত্র ট্রানজ্যাকশন চুক্তি হয়েছিল সেটা ওয়াকারুজ্জামান স্থগিত করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি যে তথ্য আসছে যে একাধিক ক্ষেত্রে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যেমন তিনি আর্মির সমস্ত ছুটি বাতিল করে দিয়েছেন, বোঝার জন্য কারা কারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছেন। এরপরই গতরাত থেকে যে ছবি আমাদের কাছে আসছে তা হলো যে রমজান মাসকে সামনে রেখে ISIর অর্থাৎ পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থার একাধিক কর্তা ইতিমধ্যে দেশ ছাড়তে, বাংলাদেশ ছাড়তে শুরু করেছেন বলে আমরা জানতে পারছি। এ বিষয়ে আমি তোমাকে বলবো অভিক যে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের এক কর্তার বক্তব্যকে গুছিয়ে বানিয়ে সেটাকে সামনে রেখে সেটাকে অফিসিয়াল ন্যারেটিভ বানিয়ে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে ছক বানিয়েছিল ফাইজুর রহমান বা পাকিস্তানপন্থী অফিসাররা, তারই একটা পার্ট জামাতি পিনাকি বলেছে। কি বলেছে জামাতি পিনাকি, সেই বক্তব্য আজকে আমরা দর্শকদের শোনাবো।
the dress. রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোস ফোস বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিবি কে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 সত্যিতে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে টিম ডোভাল যখন সক্রিয় বাংলাদেশের ঢাকায়, তখন ওয়াকারুজ্জামান বাড়তি অক্সিজেন পেয়েছেন, যাচ্ছেন অ্যাকশনে। বোঝার চেষ্টা করবো সব মিলিয়ে। আর ফৈজুর রহমানদের যে পরিকল্পনা, পাকপন্থী এই সেনাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একই সঙ্গে 0 আওয়ারে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরী। স্বাগত আপনাকে। বাংলাদেশে পাক লবির সেনা অফিসাররা চিহ্নিত, এবার পাকপন্থী অফিসারদের নজরবন্দি করা হয়েছে। পাক লবির বিগ প্ল্যান বানচাল করলেন সেনাপ্রধান। কোন কোন সেনা অফিসারকে গ্রেফতার করা হতে পারে সব তথ্য সিএনএর হাতে। আর অন্যদিকে ঢাকায় সক্রিয় টিম ডোভাল। সব মিলিয়ে 31শে মার্চের আগেই বড় সিদ্ধান্ত। নজর থাকছে আমাদের 0 আওয়ারে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। সত্যজিৎ, আমি দীপ্তাংশু বাবুর কাছে আসছি, তার আগে একটা ছোট্ট তথ্য আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব। সেটা হলো যে 7ই মার্চ আমরা বারংবার বলছি যে ওয়াকারুজ্জামানকে সেদিনকে নিকেশ করার একটা পরিকল্পনা হঠাৎ গজিয়ে ওঠা তৌহিদি জনতার, জঙ্গি গোষ্ঠী তৌহিদি জনতা বা হিজবুত তাহরির ছিল। আমাদের কাছে যে ইনফরমেশন এসছে, আমাদের কাছে এক্সক্লুসিভ ছবি এসে গেছে ইতিমধ্যে, যে কাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। মাহফুজ আলম অর্থাৎ বকলমে নিয়ন্ত্রিত এই যে হিজবুত তাহরি বা এই যে তৌহিদি জনতা, দুজন জঙ্গিকে দায়িত্ব দিয়েছিল। আমরা স্ক্রিনে ছবি দেখাবো, সেই ছবি, জঙ্গিদের ছবি দেখাবো। মোহাম্মদ আতাউর রহমানের ছবি আমরা স্ক্রিনে দেখাবো, এবং মোহাম্মদ আতাউর রহমান এবং মোহাম্মদ তামিমের উপর 7ই মার্চ দায়িত্ব ছিল যে ওই যে গুলিস্তান অংশ থেকে যে জঙ্গি গোষ্ঠী ছিটকে বেরিয়ে আসবে প্রায় লাখখানেক, তাদের নেতৃত্বে থাকবে এই আতাউর এবং মোহাম্মদ তামিম, এবং এরাই বঙ্গভবনে পৌঁছবে। এদের নেতৃত্বে তৌহিদি জনতা পরে এয়ারপোর্ট বা সংলগ্ন অংশে ঝাঁপিয়ে পড়বে ওয়াকারুজ্জামানের ওপরে। এটাই ছিল ব্লুপ্রিন্ট। পাকিস্তান নিয়ন্ত্রিত এই জঙ্গিরা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। যে ছবি, যে ইনফরমেশন আমাদের কাছে এখন এসে পৌঁছচ্ছে। আমি সরাসরি দীপ্তাংশু বাবুর কাছে আসবো। দীপ্তাংশু বাবু, আপনাকে আমরা ছবি দেখালাম স্ক্রিনে, আপনিও দেখছেন, দর্শকরা দেখছেন যে 7ই মার্চ ওয়াকারুজ্জামানের ওপর আক্রমণের ছক একদম নির্ভুলভাবে করা হয়েছিল। জঙ্গি গোষ্ঠীদের উপস্থিতি রয়েছে, এবং আমরা বলছি না, ফলে অনেকে বলছেন যে টিম ডোভাল নাকি ভীষণ অ্যাক্টিভ ছিল। একাধিক গোয়েন্দার উপস্থিতি সেদিনকে ঢাকায় জানা গেছে, এবং তাদের ইনফরমেশনের মাধ্যমেই সেদিনকে ওয়াকারুজ্জামান সতর্ক হন। একেবারে তাকে একটা কর্ডন করা হয় এবং তিনি নির্বিঘ্নে পৌঁছন সেনানিবাসে। ঠিক ছবিটা কতটা ভয়ঙ্কর ছিল, এবং একাধিক সেনাকর্তাকে নজরবন্দি করেছেন ওয়াকারুজ্জামান বলে জানতে পারছি। সত্যজিৎ বাবু, সিএন নিউজ এবং আপনি যে প্রস্তাবন করছেন প্রত্যেক দিন, বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী যে সংগঠনগুলো আছে এবং ইউনিসেফ, এই অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার, কিন্তু গাত্র দেওয়া হচ্ছে প্রত্যেক দিন আপনাদের নিয়ে। কিন্তু আমার কাছে যা খবর আসে, একটা আলোচনার মাধ্যমে কিন্তু আপনাদের সবসময় আছেন, এবং ওরা খালি ভাবতে পারছে না যে এই নিউজগুলো যেগুলো জেনারেলি সাধারণ লোকের কাছে আসার কথা না, এটা কিরকম ভাবে লিক হচ্ছে। তো এইটা নিয়েও ওদের একটা ইনভেস্টিগেশন চলছে, এটা আপনাদের সিএন এবং আপনাকে জানাবার জন্য। এক, দ্বিতীয়ত আপনি যেটা দেখালেন, এর সঙ্গে বাংলাদেশে আমরা প্রত্যেকেই জানি 5টা লেফটেন্যান্ট জেনারেল আছে, তার মধ্যে বিভক্ত 2জন লেফটেন্যান্ট জেনারেল আপনি যেমন দেখালেন, কামরুল হাসান এবং ফাইজুর রহমান। এরা অনেকদিন ধরেই আইএসআই সঙ্গে যুক্ত। আজ বলে না, যখন ফাইজুর রহমান যখন এফআই ছিল, ডিজি এফআই ছিলেন, যেটা ইন্টেলিজেন্স, এক্সটার্নাল ইন্টেলিজেন্স অফ বাংলাদেশ দেখাশোনা করে, তখন থেকে কিন্তু আইএসআই সঙ্গে একটা ওনার সখ্যতা গড়ে উঠেছিল। এটা আজকের থেকে নয়। এবং আরো 2-3জন মেজর জেনারেল আছে, 12 জন আপনি ঠিক সঠিকভাবে বলেছেন। আরো 3জন মেজর জেনারেল আছে, 2জন দেশে নেই, একজন আছে কুয়েতে, আমি বলে দিলাম উনি ওখানকার অ্যাম্বাসাডার। সেখান থেকেও কিন্তু এই চাবিকাঠি, কল চাবি সব নানা রকম নাড়া হচ্ছে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। এবং যারা বাংলাদেশের জেনারেলরা এই এতদিন যে বাংলাদেশ বিরোধী অথবা ভারত বিরোধী, আমি যেহেতু আমরা আমাদের রাষ্ট্রের কথা বলবো, বিরোধীর যে সন্ধিয়ান পাকিস্তান আইএসআই সঙ্গে গড়ে তুলছিল, সেটার কিন্তু পুঙ্খানুপুঙ্খ খবর আমাদের কাছে ছিল। আমাদের সবাইকে বাংলাদেশের থেকে খবর আনতে হবে এরকম নয়, আমাদের
আজকে টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, আমরা দিল্লি থেকে বসে অথবা কলকাতা থেকে বসে অথবা যে কোনো হায়দ্রাবাদ থেকে বসে আমরা কিন্তু বাংলাদেশের নজর রাখছি এবং সমস্ত খবর, সমস্ত কমিউনিকেশন, সমস্ত মুভমেন্ট আইএসআই কি করতে যাচ্ছে এবং বাংলাদেশের এই যে ওয়াকারুজ্জামান যখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে আসছিলেন এবং আমরা জানতাম যে ঢাকায় উনি যদি ল্যান্ড করতেন কি প্ল্যান করা হয়েছিল এবং আমাদের, আপনি সঠিকভাবে বললেন, 4 জন অফিসার ঢাকায় গুলশানে কোনো হোটেলে ছিল এবং পুরোটা তারা সুপারভাইজ করছিল এবং তেজগাঁওয়ে এই ফ্লাইট ল্যান্ড করলো এবং ওনাকে বলা হয়েছিল একদিন আগে চলে আসার। যেদিন আসার কথা, শুক্রবার আসার কথা ছিল সন্ধ্যেবেলা, বৃহস্পতিবার দিন উনি বিকেলে এবং অথবা আর্লি মর্নিং ফ্রাইডেতে উনি কিন্তু তেজগাঁওতে ল্যান্ড করেন এবং একদিন আগে যে প্ল্যানটা হয়েছিল ওইটাকে কমপ্লিটলি বিফল করেছিল। আইএসআই প্ল্যান করবে, আইএসআই ভারতের বিরুদ্ধে প্রচুর প্ল্যান করেছে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। তারা প্ল্যান পশ্চিমে অনেক বছর ধরে করেছে কিন্তু বিফল। তো নতুন বন্ধু পেয়েছে বাংলাদেশ এবং তাদের ঘাড়ের ওপর দিয়ে কিছু সামরিক বাহিনীর অফিসার তাদের ট্রেন করছে। একটা অর্থাৎ আমি ছোট্ট একটা কথা বলি আপনাকে দীপ্তাংশু বাবু, অর্থাৎ একটা ব্যর্থ প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইএসআই। আমি যে প্রশ্ন আপনার কাছে রাখবো এবার, সেই প্রশ্নটি হলো যে এই যে 12 জন সেনা কর্তা যাদেরকে নজরবন্দি করা হয়েছে, তার মধ্যে ফাইজুর রয়েছেন, একই সঙ্গে আপনি বললেন যে এস এম কামরুল হাসান রয়েছেন, এই যে যাদেরকে এর মধ্যেই নজরবন্দি করা রয়েছে, এদের ক্ষেত্রে অনেকে মনে করছেন যে এদের হয়তো ক্রমশ গ্রেপ্তারির পথে এগোবেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই 12 জন অফিসারকে গ্রেপ্তার করা হতে পারে, সেই পটভূমিকা তৈরি হতে পারে আজকের সময় দাঁড়িয়ে। দেখুন, ওনাদের অলরেডি একটা ক্লোজ সুপারভিশনে রাখা হয়েছে ওনাদের মুভমেন্ট এবং ভারত স্পেশালি, আমরা স্পেশালি উই আর গিভিং আ ক্লোজ মনিটরিং অন অল, মানে কি হচ্ছে বাংলাদেশের পটভূমিতে। কারণ আলটিমেটলি দেখুন এফেক্ট হবে আমাদের ভারতের সবচেয়ে, যদি আমার রাষ্ট্রে যদি কোনো এফেক্ট পড়ে তা আমাকে তো সুপারভাইজ করতে হবে। আমরা এটাও জানি যে একটা 29-30 জনের জামাতের একটা টিম এবং রোহিঙ্গাদের বাছাই করা ক্যাম্প থেকে চট্টগ্রাম থেকে 35 জনের চীনও তুলে নিয়ে গেছে এবং চায়নায় যেখানে উইঘুর মুসলিমদের ওপর এত অত্যাচার, সেখানে জামাতি ইসলামিক সংগঠন এবং এই চট্টগ্রামের 29 জন যারা আছে রোহিঙ্গা, তাদের কিন্তু ট্রেনিং চীনেও চলছে 1.5 মাস ধরে। এই বিভিন্ন জায়গায় যে কিসের ট্রেনিং হঠাৎ শুরু হলো, এটা তো উদ্বেগজনক। একটু আপনাকে বিরত করব। আপনি যে কথা বলছিলেন যে বাংলাদেশের ঢাকায় গুলশানে বলা হয় টিম ডোভাল বলা হচ্ছে, তারা সক্রিয় ছিলেন এবং আমরা নিজেরাও দেখেছি যে অজিত ডোভাল নিজে এসেছিলেন। ফলে অজিত ডোভালের ম্যাজিক ইতিমধ্যে তার অপারেশন স্টাইল সবাই জানে, একেবারে মানে মাখমে ছুরি চালানোর মতো তিনি করতে পারেন এবং সেটা চলছে, বাংলাদেশ বুঝতে পারছে, বাংলাদেশের মৌলবাদীরা বুঝতে পারছেন। একই সঙ্গে অজিত ডোভালের সঙ্গে রাশিয়ার যে যিনি এনএসএ আছেন নিকোলাস পাত্রুসা, তার যে মিটিং হয়, তারপরেই আমরা দেখলাম যে কিরগিজস্তানের সঙ্গে এবং জাপানের সঙ্গে আমাদের জয়েন্ট অপারেশন, যৌথ মহড়া, এবং যেটা আফগানিস্তানের যে ওয়াখান করিডর, যেখানে আইসিস জঙ্গিদের পাকিস্তান নিয়ে এসছে, রাশিয়া পছন্দ করছে না, যে কারণে ভারতের প্যারাএসএফ এবং রাশিয়া স্পেস নাস যারা ট্রেন্ড কিরগিজস্তানের যে আর্মি ফোর্স, তারা এই মুহূর্তে ওখানে, অর্থাৎ এই যে অংশ রয়েছে ওয়াখান বর্ডার সংলগ্ন কিরগিজস্তান, সেখানে তারা যৌথ মহড়ায় রয়েছে। এবং এরপর আমরা জাপানের সঙ্গে ফুজিতে আমাদের যৌথ অপারেশন হবে, সেখানে আমরা করব। এটাও টিম ডোভাল বা ডোভালের প্ল্যান বা অপারেশন স্টাইল বলে মনে করছেন। ফলে ডোভালের অপারেশন স্টাইল বা তাতে ওয়াকারুজ্জামান সেফ এবং মৌলবাদীরা একেবারে 10 গোল খেয়েছে এবং আইএসআই কর্তারা একে একে দেশ ছাড়ছেন। এরপর যে সমস্ত 12 জন যে নজরবন্দি করা অফিসার এবং বাকি মৌলবাদীদের ক্ষেত্রে কি বিভীষিকা, কি ভয়ঙ্কর অবস্থা ওয়েট করছে, কারণ ওয়াকারুজ্জামান তিনি পূর্ণমাত্র অ্যাকশনে রয়েছেন আমরা বলে খবর পাচ্ছি। দীপ্তাংশু বাবু, আপনি একদম সঠিকভাবে বলেছেন। সবার জেনে রাখা উচিত, ভারতের, আমি স্ট্র্যাটেজিক্যালি বলছি না, যেখানে যেখানে ট্যাকটিক্যালি ইম্পর্টেন্ট ভারতের জায়গায়, সেখানে অলরেডি আমাদের ফোর্স ডিপ্লয়েড। সেটা স্পেশাল ফোর্স হতে পারে, আরো আধুনিক টেকনোলজি হতে পারে, ইট ইজ অল দেয়ার, মানে আমাদের যেখানে যেখানে দরকার সেখানে আছে। তবে একটা জিনিস, যে ইউনাইটেড নেশনের যে রোল আপনি ঠিকভাবে আনলেন, যে এনএসএর সঙ্গে রাশিয়ার আমাদের কথাবার্তা হয়েছে, বাট
এই ওয়াকার টার্ক বলে একজন আছেন, যিনি ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনার, তার রোল কিন্তু প্রশ্নচিহ্নে এসে গেছে। এবং ইউনাইটেড নেশনের অ্যান্টোনিও গুরেস এই 13 থেকে 16 বাংলাদেশে উনি পৌঁছচ্ছেন। এই সময়ে যেখানে অন্তর্বর্তী সরকার নেই, উনি কেন আসছেন? আর একটা প্রশ্ন চিহ্ন। ইউনাইটেড নেশনের কি পিস কিপিং ফোর্স বাংলাদেশে ঢুকবে? কারণ যেহেতু সরকার বলে কিছু নেই এবং অন্তর্বর্তী সরকার চালাতে পারছে না বাংলাদেশ আর একটা সিরিয়া আমরা চাই না। সেই ক্ষেত্রে কি পিস কিপিং ফোর্স আসতে পারে? এই নিয়ে আলোচনা। তবে ইউনাইটেড নেশনকে আমরা ক্লোজলি মনিটর করছি। ইউনাইটেড নেশনের ওয়াকার ট্যুর যে যাদের সাহায্য করছে বাংলাদেশের কিছু অফিসারদের, যারা বাংলাদেশের পক্ষে নয়, ওয়াকারুজ্জামানের পক্ষে নয়, আমরা সেটা নজর রাখছি। এবং সৌদি আরেবিয়ায় এই কিছুদিন পর যে মিটিং হবে পুতিন, ট্রাম্প এবং বিভিন্ন ওয়ার্ল্ড লিডার্স, ইট উইল হ্যাভ আ ভেরি বিগ এফেক্ট। একদম আপনি সঠিক কথা বলছিলেন যে যেভাবে গোটা ঘটনা প্রবাহ এগোচ্ছে এবং তার পাশাপাশি 31 মার্চের মধ্যে বড় কিছু হতে চলেছে। কারণ কোনো একজন খুব বড় মাপের নেতা বা নেত্রী তাকে মার্চ মাসের মধ্যে ফিরিয়ে আনার একটা সম্ভাবনা আমরা এখনও ইয়েস বলছি না, কারণ এক্ষেত্রে অনেকগুলো সমীকরণ আছে। কি হতে চলেছে বাংলাদেশে মার্চের মধ্যে, ওয়াকারুজ্জামান কি বড় সিদ্ধান্ত নেবেন, সেদিকেও আমাদের সতর্ক নজর থাকবে। একেবারে অনেক ধন্যবাদ কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে। ধন্যবাদ চিফ রিপোর্টার সত্যি মুখোপাধ্যায়, যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের সক্রিয় যখন টিম ডোভাল, তখন কি অ্যাকশন নেন ওয়াকারুজ্জামান, নজর থাকবে সেদিকে, নজর থাকবে 31 মার্চের ডেডলাইনের আগেও। এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য এভরি আওয়ার আপনাদের নজর থাকুক ক্যালকাটা।